মধ্যে কেটে গেছে 2 দিন। আজ সকালে আব্বুকে রিলিজ করে দিয়েছে। আব্বু এখন মোটামুটি সুস্থ আছেন। এবার আমাকে ফিরে যেতে হবে। আবারও অত্যাচার শুরু হবে। আব্বু তো কখনো কষ্ট কি বুঝতে দেননি, তাই ওদের অবহেলা একটু বেশিই কষ্ট হয়। বিশেষ করে আদিলের অবহেলায়। প্রিয় মানুষের অবহেলা সত্যি খুবই যন্ত্রণাদায়ক। অবশ্য ওকে প্রিয় মানুষ বললে ভুল হবে, হয়তো শুধু মানহার, আমার নয়। বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আনমনা হয়ে এসব ভাবছিলাম। হঠাৎ দরজা খোলার শব্দে বাস্তবে ফিরে আসলাম। আদিলের গোসল হয়তো শেষ, তাই রুমের দিকে পা বাড়ালাম। একটু আগেই হসপিটাল থেকে বাসায় ফিরেছি, ফ্রেশ হতে হবে। রুমে এসে দেখি আদিল আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছছে। এই 2 দিন আদিলের সাথে প্রয়োজন ছাড়া কথা বলিনি। এবারও চুপচাপ ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। আনিশা, হাত ছাড়ুন। আমাকে ইগনোর করছো কেন? আমাকে দেখিও না দেখার ভান করছো, কথা বলছো না কেন? এরকম করছো? গোসল করব, দেরি হয়ে যাচ্ছে। আমার হাতটা ছাড়ুন। অন্যদিকে তাকিয়ে আদিলের কথার জবাব দিচ্ছিলাম। আচমকা আদিল আমার হাত ধরে জোরে টান দিয়ে আমাকে ওর কাছে নিয়ে গেল। আদিল এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে আমার গালে রেখে আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেদিন আমি এতটা রেগে গিয়ে কথাগুলো বলতে চাইনি, বিশ্বাস করো। রাগ করে হলেও তো সত্যিটা বলেছেন, আমাকে মনে করিয়ে দিয়েছেন আমি আপনার ভালোবাসার মানুষ নই। আমি হলাম কাগজে কলমে সই করা আপনার স্ত্রী, যাকে আপনারা অত্যাচার করার জন্য। আচ্ছা, আমি কি তোমার উপর অত্যাচার করেছি? যা করার আম্মু করেছো তো। মা আমাকে যতটা কষ্ট দেন তার চেয়ে বেশি কষ্ট পাই আমি আপনার এইটুকু অবহেলায়। আদিল কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে থেকে আমাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে বসলো। মা চাইছেন আমি ফিরে যাই, যেন উনি আমার উপরে অত্যাচার করতে পারেন। আমি যাব, তবে আপনাকে আর কখনো ভালোবাসবো বলবো না। আপনার আর মানহার মাঝে দেয়াল হয়ে আর দাঁড়াবো না। আপনার প্রতি মিছিমিছি মায়াও বাড়াবো না। আপনি যেদিন ডিভোর্স পেপার এনে সাইন করতে বলবেন, আমি কোনো প্রশ্ন ছাড়াই সাইন করে দিব। ফিরে আসবো আব্বুর কাছে। আর হ্যাঁ, প্লিজ আপনাকে ভালোবাসি বলে আপনার প্রতি আমার এই দুর্বলতাটাকে ব্যবহার করবেন না। একবার কাছে টেনে নেওয়া, আবার ইচ্ছে হলে ছুঁড়ে ফেলে দেওয়া, এসব কোনো সুপুরুষের কাজ নয়। আদিল আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। পিছন ফিরে চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমে চলে আসলাম। গোসল সেরে তোয়ালে দিয়ে চুল বাঁধতে বাঁধতে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। আর চোখে আদিলের দিকে তাকালাম। এখনো বিছানাতেই বসে আছে। আমি রুমে ঢুকেছি বুঝতে পেরে আমার দিকে তাকালো। এমনভাবে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, মনে হচ্ছে ও আমাকে। আরে কি করছেন? আমি কিছু বুঝে ওঠার আগেই আদিল দ্রুত আমার কাছে এসে চুল থেকে তোয়ালেটা খুলে নিল। এটা কি হলো? চুলগুলো ভেজা তো। এভাবে থাকো, একদম চুলে তোয়ালে বাঁধবে না। আদিল তোয়ালেটা ছুঁড়ে সোফায় ফেলে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আমি হা হয়ে তাকিয়ে আছি ওর এমন অদ্ভুত আচরণে। কেন এমন করলো ও? আব্বু, যেতে হবে, আমার ছুটি শেষ, অফিসে জয়েন করতে হবে। তাছাড়া আম্মু আনিশাকে দেখার জন্য বারবার ফোন করে ফিরে যেতে বলছেন। আদিলের শেষ কথাটা শুনে ফিক করে হেসে দিলাম। আব্বুর পাশেই বিছানায় বসে আদিল আব্বুকে এসব বলছে। মা নাকি আমাকে দেখার জন্য ফিরে যেতে বলছে। না হেসে পারলাম না। কিরে আনিশা, হাসছিস কেন? কই না তো। আব্বু, কি করব? 2 দিন থেকে গেলে হয় না? ভাইয়ার এই অবস্থা। না ফুফু, আজকেই যেতে হবে। আমার মুখে চলে যাওয়ার কথা শুনে আব্বু আর ফুফু বেশ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওদের কি করে বোঝাই মন না চাইলেও আমাকে যেতে হবে, না হলে মা আবার আব্বুকে ফোন করে এসব বলবে। কি রে আনিশা, তুই? ঠিক আছে, চলে যা, তবে তোর শাশুড়িকে বলে আবার আসিস। আসবো। তাহলে আমরা আজ বিকেলে চলে যাই। সকালে যাও বাবা, বিকেলে গেলে রাত তো রাস্তায় কাটাতে হবে। সমস্যা নেই, রাতের মধ্যে যেতে পারলে সকালে অফিসে যেতে পারবো। ঠিক আছে।
জানালার কাছে দাঁড়িয়ে বাইরে আনমনা হয়ে তাকিয়ে আছি। আদিল সব গুছাচ্ছে, একটু পর চলে যেতে হবে সেই অচেনা নীড়ে, যেখানে অচেনা মানুষগুলোকে আরো বেশি অচেনা মনে হয়, যারা আমাকে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করে দিচ্ছে। আনিশা, রেডি হবে না? আনিশা প্লিজ, এমন করো না। এমনি অনেক দেরি হয়ে গেছে। রাতের পাশে যেতে হবে, আর পৌঁছাতে ভোর হয়ে যাবে। আমি যদি আপনার কাছে কিছু চাই তাহলে দিবেন? সে দেখো। উহুম, হুম চাইবো, কিন্তু আজ না। এমন কোনো একদিন চাইবো যেদিন আপনি না দিয়ে পারবেন না। আদিল ব্যাগে কাপড় রাখছিল। আমার কথা শুনে আমার দিকে বেশ অবাক হয়ে তাকালো। ভয় নেই, ভালোবাসা চাইবো না। আদিলের দিকে তাকিয়ে মৃদু হেসে রেডি হতে চলে আসলাম। সন্ধ্যার আকাশে চারিদিকে মেঘ জমেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। ইচ্ছে হচ্ছে আদিলকে বলি আর যাব না, কিন্তু মায়ের ভয়ে যেতে হচ্ছে। আকাশের অবস্থা দেখে আব্বু আর ফুপু মন খারাপ করে আছেন, কিন্তু আমার কিচ্ছু করার নেই। নিয়তি আমার হাত পা বেঁধে দিয়েছে। ফিরোজ, ওদের বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আয়। আব্বু, আমরা যেতে পারবো। বৃষ্টি হবে আর এই সময় তোমরা যাবে? আজ না গেলে হয় না বাবা? ফুফু ছাড়ো না, আমরা ঠিক চলে যেতে পারবো। হুম। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। খুব রাগ হচ্ছে আদিলের উপর। আজ না গেলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত, নাকি আমাকে শাস্তি দেওয়ার জন্য আমার দজ্জাল শাশুড়ি পাগল প্রায় হয়ে আছে? যত সব। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, সাথে বইছে ঠান্ডা বাতাস। বাসে জানালার পাশে বসে আনমনা হয়ে বাইরে তাকিয়ে আছি। নিস্তব্ধ রাত আর ঝিরিঝিরি বৃষ্টি দেখছি, সাথে উপভোগ করছি ঠান্ডা বাতাস। মাঝে মাঝে দমকা বাতাস এসে আমার অবাধ্য চুলগুলোকে উড়িয়ে নিয়ে আদিলের চোখে মুখে ফেলছে। ও বিরক্ত হলেও আমি সরানোর চেষ্টা করছি না। কেন করব? দোষ কি আমার চুলের? দোষ তো বাতাসের। ওর ইচ্ছে হলে বাতাসকে বকা দিতে পারে। হি। মহারানীর মন তাহলে ভালো আছে। এই তো এখনই হাসছিলে, এখনই আবার মুখটা পেঁচির মতো করে নিলে। কি? আমি পেঁচি? যখন মুখ গোমরা করে রাখো তখন পেঁচির মতো হয়, আর যখন যখন হাসো তখন যেন পূর্ণিমার চাঁদের আলো সব তোমার মুখের উপরে পড়ে, আর তোমার হাসির সৌন্দর্য বাড়িয়ে দেয় হাজার গুণ। নিস্তব্ধ রাতে এত লম্বা জার্নি, তার উপর আবার ঝিরিঝিরি বৃষ্টি। একটু তো কবি হতে মন ইচ্ছে হবেই, তাই না? পাশের সিটে এত সুন্দরী রমণী থাকলে কবি কবি ভাব ভিতরে এমনি চলে আসে। তাই? কচু সুন্দরী সুন্দরী হলে মানহার দিকে নজর যেত না? বিড়বিড় করে কে বলছো? কিছু না। আবারও দুজনের মধ্যে নীরবতা নেমে আসলো। আমি বাইরে তাকিয়ে আছি আর আদিল হেডফোন কানে দিয়ে গান শুনছে। আচ্ছা, আদিলের জীবনে যদি মানহা নামের কোনো অস্তিত্ব না থাকতো, ওর পুরোটা জুড়ে যদি শুধু আমার বসবাস হতো, তাহলে আজকের এই জার্নিটা কেমন হতো? নিজের অজান্তেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ভাবছি আগামীকাল মানহার সাথে দেখা করব। হুট করে আদিলের দিকে তাকিয়ে কথাটা বলে ফেললাম। আদিল পানি খাচ্ছিল। আমার কথা শুনে বড়সড় একটা বিষম খেলো। কি যে করেন না, পানিও ভালোভাবে খেতে পারেন না, একদম বাচ্চা মানুষ। পানি পড়ে ওর শার্টটা ভিজে গেছে, তাড়াতাড়ি শাড়ির আঁচল দিয়ে মুছে দিলাম। এই শার্টটা চেঞ্জ করে নিন, না হলে ঠান্ডা লেগে যাবে তো। কি হলো, আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে আছেন কেন? চেঞ্জ করুন। বাসের মধ্যে তো এতগুলো মানুষ, আপনার লোমশ বুকটা দেখার জন্য কেউ হাঁ করে তাকিয়ে থাকেনি। কেউ একজন তো আমার লোমস বুক দেখলেই দুষ্টুমি শুরু করে দেয়। আদিল ফিসফিস করে কথাটা বলেই মিটিমিটি হাসতে শুরু করলো। আমাকে খোঁচা দেওয়া হচ্ছে, তাই না? আমি চোখ বন্ধ করলাম। চেঞ্জ করে নিন। একদম চোখ খুলবে না। ওকে। দেখো, একটা মেয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদিল আমার কানের কাছে ফিসফিস করে বলতেই আমি চোখ খুলে চারপাশে তাকালাম। কোথায়? আশেপাশের সিটে কোনো মেয়ে নেই তো।
আদিল আমাকে আচমকা টেনে নিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরল। শার্ট পরেছে কিন্তু বোতামগুলো লাগায়নি। ওর লোমশ বুকে আমার গাল একদম লিপটে আছে। ধরো, আদিলের জীবনে মানহা নামের কেউ নেই। আদিলের সব কিছু জুড়ে আনিশা। আজকে জার্নিটা তাহলে কেমন হতো? আদিল আমাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আমি এক হাতে ওর বুকে রেখে চোখ বন্ধ করে ওর বুকের সাথে লেপ্টে আছি। বলো না আনিশা, প্লিজ। জার্নিটা কেমন হতো আমি জানি না, তবে যদি সত্যি মানহা নামের কেউ না থাকতো, তাহলে আমি মায়ের সব অত্যাচার সহ্য করে, আপনার সব অবহেলা সহ্য করে আপনাকে ঠিক আমার করে নিতাম। কিভাবে? ভালোবাসা দিয়ে। পারতে? ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। তাহলে ভালোবাসা দিয়ে আমার মন জয় করে নিচ্ছ না কেন? আমার মন থেকে মানহার নামটা মুছিয়ে দিচ্ছ না কেন? একদিন মায়ের মন আমি অবশ্যই জয় করব। আর আমার ভালোবাসা? ভালোবাসা জোর করে হয় না। আপনি তো অন্য কাউকে ভালোবাসেন, তাহলে আমি আপনার ভালোবাসা জয় করব কিভাবে? কথা বলতে পারছি না, কান্নাগুলো যেন গলায় দলা পেকে আসছে। আদিল আমার এতটা কাছে, তারপরেও ওকে আমার বড্ড বেশি পর মনে হচ্ছে। আনিশা, আমি কি বলুন? কিছু না। আদিল আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। ও কাঁদছে বুঝতে পারছি, কিন্তু কেন কাঁদছে সেটা বুঝতে পারছি না। আমি না হয় ওকে ভালোবাসি বলে কাঁদছি, কিন্তু ও কাঁদবে কেন? ও যা চেয়েছিল তাই তো হচ্ছে। আমি কষ্ট পাচ্ছি, এতে তো ওর খুশি হওয়ার কথা। মাথায় চুমুর স্পর্শে ঘুম ভাঙল। চোখ খুলে তাকালাম, এখনো আদিলের বুকেই আছি। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিলাম। আদিল এক হাতে আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে, অন্য হাতে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ওকে বোঝার চেষ্টা করি, কিন্তু একদম বুঝতে পারি না। কখনো মনে হয় ওর জীবনে মানহা নামের কেউ নেই, ও শুধু আমাকেই ভালোবাসে। কিন্তু পরক্ষণে আবার মনে হয় আমি ওর কেউ না, ওর মানবিকতার জন্য আমার সাথে ভালো ব্যবহার করে। ও, ঘুম ভেঙেছে তোমার? কিছু খাবে না? মাথা তুলে আদিলের দিকে তাকালাম। ও আনমনা হয়ে প্যাকেট থেকে খাবার বের করছে। মাথাটা বড্ড যন্ত্রণা করছে, ইচ্ছে হচ্ছে ওর কাঁধে মাথা রেখে বসে থাকি। আচ্ছা, গাড়িতে ঘুমিয়ে পড়া কি তোমার অভ্যাস? প্রিয়জনের বুকে কে না ঘুমাতে চায়? কি বিড়বিড় করছো? কিছু না তো। খেয়ে নাও। ভালো লাগছে না, খাবো না। জানালা লাগানো দেখে খুলতে চাইলাম, আদিল আমার হাত ধরে ফেললো। তোমার শরীরে জ্বর এসেছে, জানলা খোলো না, বাইরে ঠান্ডা বাতাসে তোমার ক্ষতি হবে। মৃদু হাসলাম। এজন্যই বুঝি এত ভালোবাসা দেখাচ্ছেন? আমার কথা শুনে আদিল মৃদু হাসলো। খেয়ে নাও। আমার মুখের সামনে খাবার ধরলো, চুপচাপ খেয়ে নিলাম। বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কেন? একজন এসেছে বাসায়, আর আমাকে দেখতে না পেরে বড্ড রেগে গেছে। ফোন করে অনেক রাগ দেখিয়েছে। কে সে? যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে না দেখে আমি থাকতে পারি না, যে আমার পুরোটা জুড়ে আছে। যে আদিল মুচকি হাসছে আর কথাগুলো বলেই যাচ্ছে। ওর কোনো কথা আর আমি শুনতে পাচ্ছি না। আদিলের পুরোটা জুড়ে অন্য কেউ আছে। ওর জীবনে তো আমার কোনো অস্তিত্ব নেই। আমার ভালোবাসার কোনো মূল্য নেই আদিলের কাছে। চারিদিকে ভোরের আলো ফুটতে শুরু করেছে। আদিল পাগলের মতো কলিং বেল চেপে যাচ্ছে, আর আমি পাশে দাঁড়িয়ে ওর পাগলামি দেখছি। ভোরবেলা সবাই গভীর ঘুমে মগ্ন। দরজা খুলবে কে? কিন্তু আদিল সেটা বুঝতে চাইছে না। ও রেগে আছে, মনে হচ্ছে যে এসেছে তাকে দেখার জন্য। ও পাগল হয়ে উঠেছে। আদিল কলিং বেল চাপছে, আর আমি দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি, ভাবছি রাতের কথা। আদিল আমার জীবনে থাকুক বা না থাকুক, আজকের এই রাত, এই জার্নি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আজকের রাতটা কতই না সুন্দর ছিল। আদিলের বুকে মাথায় রেখে পুরোটা জার্নি, আদিলের হাতে খাবার খাওয়া। আদিলের চিৎকার শুনে ওর দিকে তাকালাম। রাগে ওর চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। আচ্ছা, কে এসেছে যাকে দেখার জন্য আদিল এতটা উতলা হয়ে উঠেছে?
কে এমন যে কিনা আদিলের পুরোটা জুড়ে আছে? মানহা নয় তো? নামটা মনে হতেই বুকের বাপাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব হলো। সত্যি যদি মানহা হয়, আমি নিজেকে সামলে রাখতে পারবো তো? আদিল আর মানহাকে একসাথে দেখে সহ্য করতে? হঠাৎ করে এমন জ্বর আসলো কেন বুঝতে পারছি না। দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আদিলের সেদিকে কোনো খেয়াল নেই। হয়তো রাগে লুচির মতো ফুলতেছি শুধু। কোনোভাবে দেওয়াল ধরে দাঁড়ালাম, তখনই কে যেন এসে দরজা খুলল। আদিল ভিতরে যাবে তখনই ওর হাত ধরলাম। আদিল পিছন ফিরে তাকালো, চারপাশ অন্ধকার লাগছে। আদিলের হাতটা আস্তে আস্তে ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। এসেই মেয়ে ঢং শুরু করেছে, যেন কোনো কাজ করতে না হয়। চোখ খুলে মায়ের দিকে প্রথমে নজর পড়ল। আমি সোফায় শুয়ে আছি, পাশে আদিল বসে আমার হাত ধরে রেখেছে, আর বাকি সবাই দাঁড়িয়ে আছে। অসুস্থতার সময় এমন কথা শুনতে যে কারো খারাপ লাগবে, মায়ের কথা শুনে দু চোখ পেয়ে পানি পড়তে শুরু করলো। আম্মু ও অসুস্থ, আর কারো অসুস্থতা নিয়ে এসব বলা ঠিক না। কথাটা শুনে পাশ ফিরে তাকালাম। একটি ছেলে মাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ছেলেটি কে? বৌমা, অসুস্থতার সময় অন্তত মেয়েটাকে বকো না। বাবার বাসায় গিয়ে জ্বর বাঁধিয়ে এসেছে, বকবো না কেন? আম্মু ওর কি দোষ? হসপিটাল থেকে এসেছে, ঠিক মতো ঘুম হয়নি, তাছাড়া আজ ঠান্ডা বাতাস ছিল, বাসের মধ্যে বাতাস। হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। নীরব, তুই চল আমার সাথে। আর আদিল, ওকে নিয়ে রুমে যা। সবাই একে একে চলে গেল। আদিল আমার গালে হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে আছে। অস্বস্তি লাগছে, আমাকে বলবে না? আজ যদি কিছু হয়ে যেত? কি করে বলবো? আপনি তো রেগে ফুঁসছিলেন। তা আপনার মানহা কোথায়? মানহা? হ্যাঁ, আপনি তো ওকে দেখার জন্যই এত উতলা হয়েছিলেন। কেন মানহা আসেনি? আদিল মুচকি হেসে আমাকে কোলে তুলে নিল, তারপর রুমের দিকে পা বাড়ালো। বলুন না, মানহা আসেনি? মানহা আমার বাসায় আসবে কিভাবে? এসেছে তো নীরব, ও আমার বন্ধু, আর ওকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ও যাক বাবা, বাঁচলাম। আমি তো ভেবেছিলাম আদিলের সাথে মানহাকে দেখতে হবে বুঝি। আদিলের দিকে তাকালাম, চুপচাপ আমাকে কোলে করে নিয়ে রুমের দিকে যাচ্ছে। দু হাতে ওর গলা জড়িয়ে ধরে ওর গালে চুমো দিয়ে দিলাম। আদিল থেমে গিয়ে আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। লজ্জা পেয়ে ওর বুকে মুখ গুজে দিলাম। এটা কিসের জন্য? আপনার সাথে মানহাকে দেখা করতে হয়নি তাই। পাগলি। আদিল আমাকে বিছানায় শুয়ে দিয়ে আমার পাশে বসলো। আমার কপালে হাত দিয়ে জ্বর কতটুকু দেখছে। এখনো অনেক জ্বর, ডক্টর আনতে হবে। হুম, লাগবে না, এমনিতেই আমি সুস্থ হয়ে যাব। ওষুধ না খেলে কেউ সুস্থ হয় নাকি? মাঝে বললেন আমি ঢং করছি, ডক্টর আসলে যদি আবার কিছু বলেন। লাগবে না ওষুধ, এমনিতেই সেরে যাবে। আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। কিসের জন্য? এই যে বলছিলেন যে এসেছে তাকে আপনি খুব ভালোবাসেন, সে আপনার পুরোটা জুড়ে আছে, সে। হ্যাঁ, নীরবকে আমি খুব ভালোবাসি। ও শুধু আমার বন্ধু নয়, ভাইয়ের মতো। নীরবের কেউ নেই। ছোটবেলায় এতিমখানায় থাকতো, একদিন রাস্তায় পরিচয়, তারপর ওকে বাসায় নিয়ে আসছি। সেই ছোট্টবেলা থেকে নীরব আমাদের সাথে আছে। আম্মুকেও আম্মু বলেই ডাকি, আর আম্মু নীরবকে ততটাই ভালোবাসেন যতটা আমাকে ভালোবাসেন। এখন নীরব বাইরে পড়াশোনা করছে, গতকাল সকালে ফ্লাইটে দেশে এসেছে। মা সবাইকেই ভালোবাসেন, শুধু আমাকেই আপন করে নিতে পারছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশ ফিরে শুয়ে রইলাম। ভাবছিলাম শাশুড়ি থেকে মায়ের ভালোবাসা পাবো, কিন্তু তার ভাগ্যের জুটল না। একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো। ততদিনে আপনি আমাকে ডিভোর্স দিয়ে মানহাকে বিয়ে করে ফেলবেন। তুই আমাকে কেন বকছিস? এতে আমার কি করা আছে? তুই তো আম্মু বোঝাতে পারিস। তুই ভালো করে জানিস আম্মু কারোর কথা শোনে না, তাছাড়া আমি আম্মুর সিদ্ধান্তের উপর কথা বলতে পারবো না। হ্যাঁ, আমি তো মনের বাধ্য ছেলে, এতটাই বাধ্য যে মেয়ের উপর অত্যাচার করতেও আপনার বিবেকে বাঁচছে না। আমি কখন অত্যাচার করলাম? আমি কোনো অত্যাচার করিনি, বরং
ও যেন কষ্ট ভুলে থাকতে পারে, সেজন্য ওর সাথে ভালো ব্যবহার করি। আমি তো বলবো আনিসার সাথে সবচেয়ে বড় অন্যটা তুই করেছিস। ভালোবেসেছিস একজনকে, ও বিয়ে করেছিস অন্য একটা মেয়েকে, তাও ওবার প্রতিশোধ নেওয়ার জন্য। ভাই, বিয়েটা কি পুতুল খেলা? দুজনেই নিশ্চুপ হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। ওদের তর্কাতর্কিতে আমার ঘুম ভেঙে গিয়েছে। এতক্ষণ চুপচাপ শুয়ে ওদের দুজনের কথা শুনছিলাম। নীরব তো বলল আদিল একজনকে ভালোবাসে আর বিয়ে করেছে অন্য একজনকে। তার মানে আদিল সত্যি মানহাকে ভালোবাসে? চোখ দুটো বন্ধ করে নিশ্চুপ হয়ে শুয়ে আছি। আদিল আর নীরব এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে। আদিল, বোঝার চেষ্টা কর, এভাবে জীবন চলে না। একটা মানুষ অন্যায় করতেই পারে, তাই বলে কি এভাবে প্রতিশোধ নিতে হবে? অন্যভাবে তো প্রতিশোধ নেওয়া যায়। তুই তো বললি আনিসের বাবার হার্ট অ্যাটাক হয়েছে। দেখ, বাবার আদরের একমাত্র মেয়ে আনিশা, ওর উপর এভাবে অত্যাচার করো শুনলে তো ওনার অবস্থা এমনই হবে। তাছাড়া আনিশাও তো কষ্ট পাচ্ছে। বাবুর আদরের মেয়ে কষ্ট কি কখনো বুঝিনি। নিজের কষ্ট কি বোঝেনি বলেই তো অন্যকে কষ্ট দিতে দ্বিধা করে না। আদিল রুমে চলে আসলো। আমি ওর দিকে তাকাতেই চোখ ফিরিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আচ্ছা আদিল, তুই কি ওই মেয়েটাকে দেখেছিস কখনো? দেখিসনি তো, তাহলে বুঝলি কিভাবে যে এই অনিশাই সেই মেয়ে? আদিল, শুধুমাত্র সন্দেহবশে একটা মানুষকে তুই এভাবে কষ্ট দিতে পারিস না। আরে নীরব তো একাই বকবক করে যাচ্ছে। ও হয়তো দেখতে পায়নি আদিল যে চলে গেছে। বিছানা থেকে উঠে আস্তে আস্তে বারান্দায় আসলাম। নীরবের পাশে এসে দাঁড়াতে ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। এখন কেমন আছেন? এই তো একটু ভালো লাগছে। আদিল তো সেই কখন চলে গেছে, আপনি একা একা বকবক করে যাচ্ছেন।